হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়ন চালানোর বৈধতা দানের নিমিত্তে এই বাংলাদেশে প্রায় সময় বিভিন্ন রকমের নাটক মঞ্চায়িত হয় এবং সেই নাটককে কেন্দ্র করে তৌহিদি জনতা তথা উগ্রপন্থী মুসলমানদের যে উন্মাদনা সেসব কিন্তু আমরা যুগের পর যুগ ধরে দেখে এসেছি, কিন্তু বন্ধ করার যেন কোনো উপায় নেই। এই কাজ যেন চলতেই থাকবে, কাজ তো নয়, ভয়ঙ্কর রকমের অপরাধ কর্ম। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2021 সালের সেই ঘটনা, কুমিল্লার নানুয়ার দিঘির পারে হনুমানের কোলে কোরআন রেখে সারা বাংলাদেশে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় উৎসব পণ্ড করে দেওয়া হয়েছিল। একের পর এক হিন্দু ধর্মাবলম্বীদেরকে হত্যা করেছিল এই উগ্রপন্থী মুসলমানেরা। পরবর্তীতে আমরা জানলাম এই কাজটিই করেছে ইকবাল নামক একজন মুসলমান। এরপরে আরও জানলাম এই ঘটনার মাস্টারমাইন্ড সেই কুমিল্লার কুখ্যাত মাফিয়া বাহাউদ্দিন বাহার। তো ওই ঘটনা আমাদের সবার কাছে স্পষ্ট হলো। এর আগের ঘটনাগুলো আমাদের কাছে স্পষ্ট হয়েছে, যেমন রামুর ঘটনা, যেমন নাসিরনগরের ঘটনা। বারবার আমাদের কাছে স্পষ্ট হয় যে এই সবই ছিল নাটক, অজুহাত তৈরি করে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে আক্রমণ চালানো, বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপরে আক্রমণ চালানোই ছিল মূল উদ্দেশ্য। ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে এই বর্বরতা আর কত আমাদের দেখতে হবে। বর্তমানে বেশ আলোচিত একটি ঘটনা, ইসকনকে কেন্দ্র করে বিভিন্ন উগ্রপন্থী মুসলমানদের নানাবিধ অভিযোগ। তারা জিগির কাটছে যে ইসকন সন্ত্রাসী সংগঠন, তাদেরকে নিষিদ্ধ করতে হবে, তাদের সকল সদস্যদেরকে এই দেশ থেকে বের করে দিতে হবে, পক্ষান্তরে হত্যা করতে হবে এবং নারীদেরকে গনিমতের মাল হিসাবে ভাগাভাগি করে নিতে হবে, এই তাদের উদ্দেশ্য। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, এই যারা ইসকন নামের যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। তো সম্প্রতি এই যে মুফতি মহিবুল্লাহ মিরাজি, 60 বছর বয়সী এই ব্যক্তি বেশ কিছু অভিযোগ সামনে আনলেন যে তাকে অপহরণ করা হয়েছে। দেশকাল নিউজের এই আর্টিকেলটি যদি পুরোটা পড়ি তাহলে বুঝতে পারবো যে এই মুফতি মহিবুল্লাহ মিয়াজি যা কিছু অভিযোগ করেছে তাও ছিল অন্য সকল ঘটনার মতো নাটক। তিনি প্রথমে অভিযোগ করেন 22 অক্টোবর সকাল 7টার দিকে টঙ্গীর শিলমুন এক্সিস লিঙ্ক সিএনজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টার এলাকা থেকে তাকে অপহরণ করা হয় এবং পরে দাবি করেছেন যে একটি অ্যাম্বুলেন্স তাকে তুলে নিয়ে যায়, চোখ বেঁধে শিকল বাঁধা অবস্থায় রেখে নির্যাতন করা হয় এবং পরদিন পঞ্চগড় থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর তিনি এই অভিযোগগুলো করেছেন, অর্থাৎ তাকে বলৎকার করা হয়েছে, তার কান একটা খারাপ করে দেওয়া হয়েছে, তার শরীরে বিভিন্ন জায়গায় জখম করা হয়েছে। শুনুন তার মুখ থেকেই। মামলা হয়েছে কিনা এই ব্যাপারে তো শুনলেনি, যে জুমার পরে আইনজীবী আসলে তারপরে পরামর্শ হবে। আমার শারীরিক অবস্থা মোটামুটি ব্যথা আছে, মাথা চক্কর দেয়, মাথার ব্রেন টিউমারের এখানে বহুবার আঘাত, এই কানটা ব্রেন টিউমার দেখেন, বহুবার আঘাত, এই কানটা টোটাল বন্ধ হয়ে গেছে, মনে হয় আর কোনোদিন আমি শুনতে পাবো না। আর এই মাথাটা প্রচন্ড রকম ঘুরায়, মাথা মুখা সব কিছু কানটা আমার শেষ, আমার মানসিক ভাবে শারীরিক ভাবে সব শেষ। আমার দাড়ি কাটছে, দাড়ি কাটা দেখি মানে সেইগুলি বলতে গেলে আমার উল্লঙ্ঘ করে আর ঘরে জামা টাজ করছে, আমার পায়জামা টাজমা খুলে নিয়ে গেছে, আবার সব না পাক। আমি পরবর্তীতে হসপিটালে এগুলি ধুইছি দিয়েছি। এগুলি আর কি দিচ্ছে বিস্তারিত কি শুনতেছেন, এগুলি মুখে বলার কথা বলা যায় আপনারা কি খুঁটে খুঁটে না পাক মানে কি অন্য কিছু করছে ওরা? হুজুর নাপাক মানে কি অন্য কিছু করছে? অন্য কিছু করছে বোঝেন না, আমার হলো উলঙ্গ করি এরপরে আমার এগুলি যখন করে দাঁড়িয়ে যখন ইয়ে করে, আমার তখন হুশ জ্ঞান কিছু নাই। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। কি বোঝেন না? তার মানে ইসকন শুধু ধর্ষক না, বলাৎকারকারী, তাও একজন এনার মতো একজন প্রবীণ মানুষকে। এই বলাৎকারকারীদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। দেশকাল নিউজ এবং পুলিশের তদন্ত রিপোর্ট বলছে
ঘটনাস্থল ও সময়ভিত্তিক সিসিটিভি ফুটেজে তার দাবি অনুসারে অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া বা এরকম কোনো তৎপরতার ফুটেজ চোখে পড়েনি, বরং তিনি নিজে ওই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং হাঁটার গতি ছিল বেশ তীব্র। এবং তার দাবি অনুযায়ী অপহরণের আগে নির্দিষ্ট হুমকি প্রদানমূলক চিঠি পেয়েছেন তিনি, যেখানে ধর্ম, রাজনৈতিক বিষয়, অখণ্ড ভারত, ইসকন সহ নানান বিষয়ে নির্দেশনা ছিল। কি নির্দেশনা ছিল? কখনোই অমুসলিমদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, ইসকনের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, অখণ্ড ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, এরকম বহু অভিযোগ তার। 11 মাস ধরিয়া অনেকগুলি চিঠি দিছে বেনামি, আমারে হুমকি দিয়া নানান রকমের কথা বলিয়া দিছে যে এরকম এরকম বলার জন্য এই অখণ্ড ভারত, ইসকন এর পক্ষে কথা বলার জন্য, বাংলাদেশে ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলার জন্য, বিএনপি, এনসিপি এদের বিরুদ্ধে কথা বলার জন্য, আর মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই, এগুলি মেম্বারে বসে তুই বলবি, কৌশলে বলবি। মনে হয়েছে যে তিনি একজন সর্বেসর্বা কেউ, মানে তিনি বাংলাদেশের খুবই প্রভাবশালী একজন ইসলাম প্রচারক। তিনি এই কথাগুলো বললে ইসকন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, হিন্দুত্ববাদ বলে কোনো কিছু থাকবে না, ভারত 10 টুকরো হয়ে যাবে। তাই তাকে অপহরণ করে, ধর্ষণ করে হলেও এই অখণ্ড ভারতের অস্তিত্ব রক্ষা করতে হবে, হিন্দুত্ববাদ রক্ষা করতে হবে, ইসকন রক্ষা করতে হবে, অমুসলিমদের অধিকার রক্ষা করতে হবে। বাস্তবতা হচ্ছে এই সকল দাবি মিথ্যা এবং তার লেখা চিঠিই তিনি পড়েছেন ওহী নাজিলের মতো করে। পুলিশের তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে তার এই অপহরণের ঘটনাটি কেবল নাটক, তার দেওয়া বর্ণনা অসামঞ্জস্য এবং নানান ত্রুটি বিচ্যুতি রয়েছে। হাসপাতালে পরীক্ষা করার পর সংকেত পাওয়া গেছে যে মারধরের চিহ্ন স্পষ্ট নয়। তার দাবি অনুযায়ী যে আঘাতগুলো পাওয়ার কথা তার কোনো কিছুই সেখানে, অর্থাৎ তার শরীরে নেই। এবং পুলিশ বলছেন তিনি নিজেই এরকম নাটক সাজিয়েছেন। আমি হাঁটতে গেছি, হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি চলতে থাকি, যাই কোন দিকে যাই বলতে পারি না। এক পর্যায়ে আমি অটো পাইছি, অটোতে উঠছি, মেরের বাজার নামছি। নামিয়ার পরে মনে চাইলো যে আমি আমার ওই জয়দেবপুর যাই, সিএনজি দিয়া জয়দেবপুর গেছি। এরপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই ইয়াতে বাসে উঠি, বাসে উঠা তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছে। এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাবতলী গেছি। ওইখান থেকে আমি মনে চাইল যে আমি টিকিট করি, কই যাবো, আমার খেয়াল হলে যে আমি পঞ্চগড় যাই। পঞ্চগড় গভীর অনেক রাত্রে পঞ্চগড় নামছি। নামার পরে হাঁটতেছিলাম, কোন দিকে হাঁটতেছি আমি জানি না, আমি চিনি না, হাঁটতেছিলাম। এক পর্যায়ে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়, তারপরে পুলিশ লাইন্স, এগুলি হাঁটে পার হয়ে গেছে। পার হয়ে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল করণীয় পাইলাম, ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্থান করতে বসলাম। প্রস্থান করতে বসা তারপরে প্রস্থান করলাম, আর লুঙ্গি পায়জামায় প্রস্তাব লাগলো, এরপরে জামায়ও লাগলো। তো জামা খুলে ফেলাইলাম, পায়জামা খুললাম, কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই জিনিসটুকু আমি আর পারি নাই। ঠান্ডায় হইলে শুয়ে পড়লাম, আর পায়ে শিকল দিলাম। পায়ে শিকল দিয়া এরপরে আমার এটা কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি
যা মাথায় আসতেছে তা করতেছে। তো মাওলানা মহিবুল্লাহ এখন বলতে চাচ্ছেন পুলিশের উপস্থিতিতে এবং পুলিশের হেফাজতে 6 ঘন্টা থেকে বলতেছে, বাবা আপনারা যারা আসছেন আমার জন্য আপনারা লাইভ টাইপ করেন না, আপনারা বাড়ি চলে যান। আমি পঞ্চগড়ে গিয়েছিলাম, আমি নিজেই গিয়েছিলাম, আমি স্বেচ্ছায় গুম হয়েছি, আমি নিজের পায়ে নিজের শিকল বাঁধছি। এই যে ধরনের কথাবার্তা সে বলতে শুরু করলো। তো আমি কিছু প্রশ্ন করলাম, তো প্রশ্নগুলো সদুত্তর উনি দিতে পারেননি। আমি বললাম যে আপনি নিজেই গুম হয়ে গেলেন কি কারণে, মানুষ তো কোনো লাভ থাকবে। তো বলতেছে যে আমার মাথার ভিতরে এরকম কে জানি কইছে যে তুই এদিক যা ওদিক যা, আমি তাই গেছি। তো বললাম ভালো, সব গেছেন নাইলে আপনি, কিন্তু আপনি নিজে নিজে উলঙ্গ হলেন কেন? তো বলছে আমি উপরের পোশাকটা এমনি খুলছিলাম, পায়জামায় প্রস্রাব হয়ে গেছিল, তাই আমি পায়জামা খুলে ফেলে দিছি। এই যে পায়জামায় প্রস্রাব আসলে, প্রস্রাব লেগে গেলে কি পায়জামা খুলে ফেলে তো বলেন তো? আমি বললাম আচ্ছা শিকল শিকল আপনি শিকল দিয়ে নিজেকে আটকে রাখছিলেন কেন? বলছে ওইখানে পাইছিলাম আমি একটা শিকল আর তারা একসাথে আমি পাইছিলাম। তো ঘটনা দাঁড়ালো মহিবুল্লাহ নিজেই এই নাটক মঞ্চস্থ করেছে যেন তার ফ্যানাটিক যে অনুসারীগুলো আছে, উগ্রপন্থী অনুসারী, তারা গিয়ে বিভিন্ন হিন্দু বাড়িঘরে হামলা করে এবং গনিমতের মাল হিসেবে বিভিন্ন জিনিস লুটপাটের ঘটনা ঘটবে এবং সে ভাগ পাবে। অপরদিকে ধর্মান্ধদের মধ্যে হিরো হয়ে দাঁড়াবে, এরকম ঘটনা আগে ঘটেছে না? আবু তোহা আদনান তার দ্বিতীয় বা তৃতীয় বিবির বাড়িতে গিয়ে বিশেষ মুহূর্ত পার করছিল। প্রথম দিককার স্ত্রী দাবি করলেন বা দ্বিতীয় স্ত্রী দাবি করলেন যে তিনি গুম হয়ে গেছেন, তারপরে পাওয়া গেল তাকে সেই ডেরায়, অর্থাৎ নতুন বিবির ডেরায়। এই ঘটনা নিয়ে সে আর কোনো কথা বলেনি। আপনারা 501 মামুনুল হকের ঘটনার পরে বলেছিলেন যে এগুলো সব সাজানো নাটক, তার কল রেকর্ড মিথ্যা। তারপরে মামুনুল হক নিজে স্বীকার করলো যে বন্ধুর বউয়ের সাথে বিশেষ নামাজ আদায় করতে রিসোর্টের 501 নম্বর রুমে তিনি গিয়েছিলেন। এবং দেলোয়ার হোসেন সাঈদী সেই কুখ্যাত রাজাকারকে চাঁদে দেখা গেছে এমন গুজব ছড়িয়েও কিন্তু একের পর এক হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল। প্রশ্ন হচ্ছে এই ঘটনায় কি ইম্প্যাক্ট পড়লো? যা হবার তা তো হয়ে গেছে। বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বীদের হাতের রাখি বা হাতে থাকা লাল সুতো হোক ছেলে বা মেয়েকে আইডেন্টিফাই করছে ইসকন হিসেবে এবং তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে। দেখুন তার নমুনা। শুনেন, এখন কথা হচ্ছে ভাই, আপনি তো হিন্দু নাকি? আপনারা এটা কি সারেন দেখি, এটা সারেন, এটা সারেন অলি ভাই, এই হাতটা সারেন, এই হাতটা সারেন। কি রাখবেন আপনি? আপনি একজন মুসলমানদেরকে নিয়ে কেন আসবেন? বর্তমান পরিস্থিতি কেন আসবেন? না আমরা কেন আসবেন? প্রশাসন ছাড়া আমরা পারবো না তো। হ্যাঁ, আপনারা গার্ডিয়ানকে বলেন না, গার্ডিয়ানের নাম্বার দেন, আপনারা গার্ডিয়ানের নাম্বার দেন, আপনারা গার্ডিয়ানের নাম্বার দেন। না না, এটা কোনো ভুল না ভাই, এটা কোনো ভুল না, এটা আপনাদের একটা চক্রান্ত, ওষুধ চক্রান্ত, এটা ভুল না, এটা পরিকল্পিত একটা চক্রান্ত, এটা ভুল না, এটা ভুল না তো। ব্যাগটা রেখে দেন, ব্যাগে কি কি আছে? কিসের কাপড়? আচ্ছা তোমরা কোথেকে আসছো? তোমরা আসছো এখন কোথেকে? নাটক মঞ্চস্থকারী এই মহিবুল্লাহর ছেলেও কিন্তু এক ভয়ঙ্কর জঙ্গি। সে মসজিদের সামনে দাঁড়িয়ে বলছে 100 জন ইসকনকে হত্যা করবে, হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়ন চালাবে। কারণ ওই যে নাটকের অংশে বলা হয়েছে তার বাবাকে বলৎকার করা হয়েছে, গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এই ঘটনার সো কল্ড প্রতিশোধ হিসেবে সে হিন্দুদের হত্যা করতে চায়, রক্তের বন্যা বইয়ে দিতে চায়। আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি, তোদের 100 ইসকন সদস্যকে আমি জবাই করব। আমার বাবাকে তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নিরীহ মানুষটাকে লাথি মেরেছিস, তোদেরকে বলতেছি আমি তোদেরকে আমি জবাই করব। এবং এই পুরো নাটকের অংশীদার আরেক ভয়ঙ্কর অপরাধী এই বিক্রমপুরী জঙ্গি, যে কিনা এই ঘটনাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে গণহত্যা চালানোর ডাক দিয়েছে। আদালত পাড়ায় গিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিচ্ছে, এমনকি বাদ যাচ্ছে না সেই হুমকি থেকে আনসার সদস্যরা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। নাম কি আপনার? মেহেদী হাসান। ভালো আছেন? কোন ডিস্ট্রিক্ট কোথায় আপনার?
দরজা কোন জায়গায়? শোনেন, একটু দাঁড়ান। আপনি তো আমাদের কারণে আসছেন না? আমি আমার আচ্ছা, তারপর একটু কথা বলি। আপনি বলতেছেন আপনার ব্যক্তিগত প্রয়োজন আছে। আনসার ভাই আমাকে বলছে যে সদর ওসি আসতেছে, তার সাথে কথা বলবো। উনি আমাকে বলছেন যে না, উনি আমাকে বলছেন। এখন আপনারটা সত্য না বলতেছেন না, আমি ব্যক্তিগত কাজে আসছি। আমার কাছে তো আমি আপনাকে বলবো না কি আপনি চাকরি যাচ্ছেন কত বছর? আপনি চাকরিটা কত বছর? কত বছর? অনেক বছর। কত? সেটা তো করবে আমার দরকার তো, আমি জনগণ, আমার ট্যাক্সের টাকা এটা আপনি জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করে আমার টাকা এই কাপড়টা না, এত লম্বা সময় ধরে আমরা আহাজারি করতেছি, বাংলাদেশ পুলিশের কানে যায়নি। তার মানে কি মুসলিমদের কোন আইনগত অধিকার রাইট নাই? আমি যে এই যে একটা কথার সাথে বুক মিলাইলাম, আমার বুকটা আমার নাপাক হয়ে গেছে, আমার আবার তবা করতে হবে। আর কিভাবে অভিনয় করবো দেখছেন? এইগুলো আমরা রাজনীতির টাকায় খাই, আমাদের ট্যাক্সের টাকায় একটু পোশাক হয়, ওর বোন মানে ওর বউ বাচ্চা যা আছে সব আমাদের টাকায় খায়। প্রিয় মুসলমান বন্ধুগণ, এই তথ্য প্রমাণগুলো দেখার পর আপনার অনুভূতি কি? আপনার বিবেক কি বলছে? নাটকের আশ্রয় নিয়ে বিভিন্নভাবে গুজব ছড়িয়ে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে আপনি শান্তি পাচ্ছেন? হ্যাঁ, আপনি শান্তি পাচ্ছেন। আপনি শান্তি পান, আপনি শান্তি পান। অতীতের ঘটনাগুলো মনে করুন তো। এত এত ঘটনা বাংলাদেশে ঘটলো যেখানে স্পষ্ট হয় যে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এই বাংলাদেশে টিকে থাকা প্রায় অসম্ভব। রামুর সেই ঘটনা, নাসিরনগর, সাল্লার ঝুমন দাস, তারপরে কুমিল্লা, তারপরে নোয়াখালী, বরিশাল, খুলনা, একের পর এক এইরকম গুজব ছড়িয়ে নাটক মঞ্চস্থ করে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। এবং সেই সকল নির্যাতন নিপীড়নে এই দেশের সো কল্ড কিউট নরমপন্থী মুসলমানরাও অংশগ্রহণ করেছে। যদি অংশগ্রহণ না করে তাহলে হাজার হাজার মানুষ কোথা থেকে এলো? এত এত বাড়িঘর লুটপাট কি করে হলো? এত এত মন্দির, গির্জা এবং বিহার ভাঙচুর কারা করলো? সেই মানুষগুলো কোথায়? পুরো ঘটনাগুলো মেলালে কয়েক লক্ষ ফ্যানাটিকদের উপস্থিতি আপনি প্রমাণ পাবেন। সেই কয়েক লক্ষ তৌহিদি জনতা কোথায়? একজন মুসলমানও কি অনুতপ্ত হয়েছেন? যারা ওই ভাঙচুর, হামলা, নির্যাতন নিপীড়নে অংশ নিয়েছেন তাদের মধ্য থেকে একজন মানুষ, তথা মানুষ তো বললে অনেক বড় কিছু বলা হয়, যে মুসলমান তৌহিদি জনতা, একজন তৌহিদি জনতা অনুতপ্ত হয়েছেন? বলেছেন ক্যামেরার সামনে এসে বা কোনো ব্যক্তিকে ব্যক্তিগত পর্যায়ে হলেও যে আমি এই ঘটনা শুনে আমার তৌহিদি চেতনা, তৌহিদি জজবা ফুটতে থাকে, আমি গিয়ে হিন্দুদের বাড়িঘরে হামলা চালাই এবং এটি আমার ভুল ছিল, আমি আমার ভুল বুঝতে পেরেছি, সেই ভিকটিমদের কাছে ক্ষমা চাইছি বা জনমানুষের কাছে আমি ক্ষমা চাইছি, এমন কোনো কথা, এমন কোনো ক্ষমার ভিডিও ক্লিপ আপনি দেখেছেন? ব্যক্তিগত পর্যায়ে কাউকে বলতে শুনেছেন? শোনেননি। শুনবেন কি করে? এরা তো প্রফেশনাল অপরাধী। এদের হাড়ে মজ্জায় লেগে আছে হিন্দু বিদ্বেষ। এরা হিন্দু নারীদেরকে ধর্ষণ করতে চায়, যেমনটা তাদের পূর্বপুরুষ 1971-এর ঘাতক দালাল সেই রাজাকার আলবদর আল শামস এবং তাদের পেয়ারে বাহিনী পাকিস্তানি মিলিটারিরা আমাদের এই বাংলাদেশের নারীদের উপরে পাশবিক নির্যাতন চালিয়েছিল। হিন্দু হলে তো কথাই নেই, ক্যাম্পে মানে যুবতী, কিশোর, কিশোরী কোনো কিছুই আর বাদ যায়নি। আজকে 2025 সালে এসেও একই ঘটনা দেখতে পাচ্ছি। রাষ্ট্রযন্ত্র ইউনূস সরকার কি করছে? একটা অপরাধীকে গ্রেপ্তার করেছে? করেনি। কারণ ইউনূস সরকার চায় হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন হোক। এই উগ্রপন্থী মুসলমানরা মনে করে এই দেশে শরিয়া আইন লাগবে, এই দেশে আল্লাহর আইন বাস্তবায়ন করবে এবং আল্লাহর আইন হচ্ছে এই ধরনের নির্যাতন নিপীড়ন। এবং আল্লাহর আইন বাস্তবায়নকারী কারা? এই মোল্লা মুশিরা, এই তৌহিদি জনতারা। তো সামনের দিনগুলো কেমন হবে? আল্লাহর আইন বাস্তবায়িত হবে, অর্থাৎ আফগানিস্তানের মতো, পাকিস্তানের মতো এই বাংলাদেশ থেকে অমুসলিম বিতাড়িত হবেন, তারপরে আহমেদিয়া আরও অন্যান্য যে সকল মুসলমানদের সেক্ট রয়েছে তাদের উপরে নির্যাতন নিপীড়ন, তারপরে হেফাজত জামাত মারামারি হবে, তারপরে চরমোনাই হেফাজত মারামারি হবে, ত্রিমুখী চতুর্মুখী সংঘর্ষ হবে, বাংলাদেশ গাজায় পরিণত হবে। এটাই তো চাওয়া। হ্যাঁ, যদি এটা চাওয়া হয়ে থাকে তাহলে চাইতে থাকুন। অমুসলিমদের কি করণীয়? অমুসলিমদের করণীয় হচ্ছে একটাই, ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায় অপরাধের প্রতিবাদ করা। আপনি সংখ্যায় একজন হলেও আপনি যতক্ষণ ন্যায়ের সাথে আছেন ততক্ষণ শির দ্বারা সোজা করে প্রতিবাদ করবেন।
আপনাকে একটা ঘুষি দিতে আসলে আপনি আর একটা ঘুষি দেবেন না। আপনার বিরুদ্ধে এরকম নাটক মঞ্চস্থ করলে আপনি তার জবাব হিসেবে আর একটা নাটকের আশ্রয় নেবেন না, সত্যের সাথে থাকবেন। যা কিছু অন্যায় অপরাধ হচ্ছে সেসবের ভিডিও ধারণ করবেন, তথ্য প্রমাণ সংগ্রহ করবেন। আপনি নিজে কথা বলতে না পারলে যে কথা বলতে পারে তার কাছে পৌঁছে দেবেন। প্রিয় বন্ধুগণ, যারা এই বাংলাদেশে ভিকটিম তাদের কাছে অনুরোধ করছি, যত ধরনের মতানৈক্য আছে, যত ধরনের বিভেদ আছে, সব দূর করে এই ক্রান্তিকালে একত্রিত হন। সামনে ভয়ঙ্কর এথনিক ক্লিনজিং হতে যাচ্ছে এই বাংলাদেশে, যার সকল লক্ষণ সুস্পষ্ট। ঐক্যবদ্ধ থাকুন, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই অন্যায়কারী, এই অপরাধীদের থামানোর চেষ্টা করে যাই। চেষ্টা করে যদি ব্যর্থ হই তাহলে মনে করব ব্যর্থ, কিন্তু আমরা তো অন্যায় করিনি। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। অনুরোধ থাকবে, এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, যদি মনে করে থাকেন অন্য কেউ এই বিষয়ে সচেতন হোক, তাহলে